ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেটের সাথে। বন্ধুরা, একটা কথা বলো তো আমাকে, তুমি যদি কারোর সামনে বসো আর সে তোমাকে বলে তোমার বাড়িটা ভেঙে দাও, তোমার জমানো টাকাটা আমাকে দিয়ে দাও, আর পরের 20 বছর কোনো সম্পত্তি বানাতে পারবে না, তুমি কি করবে? হাসবে, মুখের ওপর হাসবে, আর বলবে ভাই তুই কোন স্বপ্নে আছিস, সেটাই বলবে তো। ঠিক এই কাজটাই করেছে ইরান আমেরিকার মুখের ওপর, ট্রাম্পের মুখের ওপর। আর শুধু না বলেনি, পাল্টা এমন শর্ত দিয়েছে যেটা পরে ট্রাম্প এতটাই রেগে গেছেন যে সোশ্যাল মিডিয়ায় বসে ওবামাকে গালি দিতে শুরু করেছেন। আজকে আমরা এই পুরো বিষয়টা একদম খুলে বলবো, যা কূটনৈতিক ভাষা রয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বন্ধুরা দেখো, আমেরিকা আর ইরানের ঝগড়াটা নতুন না, এটা দশকের পর দশক ধরে চলছে। কিন্তু মূল প্রশ্নটা হলো, এই দুটো দেশ কি আদৌ কখনো একমত হতে পারবে? আমার মনে হয় না। আর কেন মনে হয় না সেটা তোমাকে একটু বুঝিয়ে বলি। আমেরিকার সঙ্গে আছে ইসরায়েল। এটা শুধু বন্ধুত্বের সম্পর্ক না, এটা একটা পারস্পরিক নির্ভরতার সম্পর্ক। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি অনেকটাই ইসরায়েলের সুবিধা মতো তৈরি হয়, আর ইরান এই জিনিসটা মানতে রাজি না। ইরান বরাবরই বলে আসছে যে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করা সম্ভব না, এটা ইরানের মৌলিক অবস্থান। তো তুমি বুঝতেই পারছো, যতক্ষণ ইসরায়েল আছে, যতক্ষণ আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে, ইরান তার আর আমেরিকার মধ্যে কোনো সত্যিকারের চুক্তি হওয়া প্রায় অসম্ভব। হতে পারে কাগজে সই হবে, হতে পারে কিছু ঘোষণা হবে, কিন্তু মাটির নিচে যে রাজনীতি সেটা পরিবর্তন হবে না। তো বন্ধুরা দেখো, এবার আসি আমেরিকার শর্তে। এগুলো শর্ত নাকি আত্মসমর্পণের দলিল, সেটা দেখে যা মনে হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে যে শর্তগুলো রেখেছে সেগুলো শুনলে তুমি হয়তো ভাববে এটা কি সত্যি, এটা কি কেউ আসলে বলেছে? হ্যাঁ, বলেছে। 1 নম্বর শর্ত হলো ইরানের সমস্ত পারমাণবিক ঘাঁটি ধ্বংস করতে হবে। নাতাঞ্জ, ফোর্ড, ইস্পাহান, এই সমস্ত জায়গা উড়িয়ে দিতে হবে। 2 বলেছে ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে সেটা আমেরিকাকে দিয়ে দিতে হবে। 3 বলেছে আগামী 20 বছর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। 4 বলেছে ভবিষ্যতে কখনো মাটির নিচে পারমাণবিক কর্মসূচি চালানো যাবে না। এর বিনিময়ে আমেরিকা বলেছে তোমার জমানো যে টাকাগুলি আমাদের দেশে বা বিভিন্ন দেশে পড়ে রয়েছে সেই টাকাগুলো ফেরত দেব, তোমার সম্পত্তিগুলি ছেড়ে দেব। এবার একটু ভাবো, ইরান একটা দেশ, একটা সার্বভৌম রাষ্ট্র। তাদের পারমাণবিক কর্মসূচি তারা দশকের পর দশক ধরে তৈরি করেছে, সেটা তারা নিজেদের শক্তির প্রতীক বলতে পারে, প্রতীক বলে মনে করে। আর আমেরিকা বলছে সব ভেঙে দাও, সব দিয়ে দাও। এটা শর্ত না, এটা বলতে পারেন যে আত্মসমর্পণের দলিল। আর ইরান সেটা বুঝতে পেরেছে, তাই তারা সরাসরি বলে দিয়েছেন না, এই শর্তে কোনো কথা হবে না। বন্ধুরা, আসে ইরানের পাল্টা শর্তে। এগুলো পড়লে বুঝবে কেন ট্রাম্প রেগে গেলেন। দেখুন, ইরান, আমরা তো আগেই জানি যে ইরান এটা মানবে না, আগে থেকে এটা ধরা। তবে ইরান যেটা দিয়েছে, ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইরানের শর্তগুলো প্রকাশ করেছে। এগুলো পড়লে বুঝবে এটা শুধু কূটনীতি না, এটা একটা সরাসরি বার্তা। প্রথম শর্তটা ইরান দিয়েছে, ইরানের ইউরেনিয়াম ইরানেই থাকবে, কাউকে দেওয়া হবে না, আমেরিকাকেও না, অন্য কোনো দেশকেও না, এটা আলোচনার বাইরে। দ্বিতীয় শর্ত দিয়েছে, মধ্যপ্রাচ্যে যদি সত্যিই শান্তি চাও তাহলে সব মোর্চায় যুদ্ধবিরতি করতে হবে। লেবাননে, ইরাকে, সিরিয়ায়, যেখানে যেখানে আমেরিকার ইসরায়েল লড়াই চলছে সব বন্ধ করতে হবে। শুধু একটা জায়গায় থামলে হবে না, সব জায়গায় থামতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে, 1 মাসেই কথা বলতে চাইলে বা এই মাসেই যদি কথা বলতে চাও তাহলে এখনই সমুদ্রে যে অবরোধ করা আছে সেটা তুলে নিতে হবে, বলতে পারেন যে এই মুহূর্তে। তো আলোচনা শুরু করার আগেই এটা করতে হবে। আর চতুর্থ যে শর্ত দিয়েছে, ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আছে সেটা আগে তুলতে হবে, তারপর বসো। আলোচনার টেবিলে বসার আগে নিষেধাজ্ঞা তুলতে হবে। পঞ্চম শর্ত দিয়েছে, চুক্তি হলে 30 দিনের মধ্যে ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। এটা হচ্ছে পঞ্চম শর্ত। আর ষষ্ঠ শর্ত দিয়েছে, অন্য দেশের যে ব্যাংকে ইরানের যে টাকা জমা ছিল এবং আমেরিকা যেটা ফ্রিজ করিয়ে দিয়েছে সেই টাকা 30 দিনের মধ্যে ফেরত দিতে হবে। আর সপ্তম শর্ত দিয়েছে, সবচেয়ে বড় শর্ত, শেষ শর্ত এটা। আর এই শর্ত বলেছে যে স্ট্রেট অফ হরমুজ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এটা মানতে হবে, স্বীকার করতে হবে। এখন একটু আপনাদেরকে বলি, দেখুন,
স্ট্রেট অফ হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় শর্তই বা কেন এটাকে বলছে। তো স্ট্রেট অফ হরমুজ হলো পারস্য উপসাগরের মুখে একটা সরু সামুদ্রিক পথ। এবার পুরো পৃথিবীর মোট তেল ব্যবসার প্রায় 20% এই পথ দিয়ে যায়। মানে তুমি যদি এই পথ নিয়ন্ত্রণ করতে পারো, তুমি পৃথিবীর সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারছো। এটা শুধু ইরানের জন্য গুরুত্বপূর্ণ না, এটা পুরো বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তো ইরান বলছে এটা আমার, আমেরিকা এটা মানুক। আর এটা শুনে ট্রাম্প কি করবেন? রাগ করবেন? আর সেটাই করলেন, যেটা আশা করছিলাম আমরা, যে ট্রাম্প এটা মানবেন না, ট্রাম্প খেপে যাবেন। তো চিল বিলিয়ে যেমন তেলে বেগুনে জ্বলে এরকম জ্বলে গেছেন। দেখুন, ট্রাম্প জ্বলে গিয়ে কি করেছেন, একটা পোস্ট করেছেন। আসলে কি লিখলেন এবং কেন লিখলেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। ট্রাম্প সোশ্যাল মিডিয়া একটা লম্বা পোস্ট করলেন, আর পুরো পোস্টটা ইরানকে কম, ওবামাকে বেশি গালি দিলেন। ট্রাম্প লিখলেন ইরান 47 বছর ধরে আমেরিকাকে নিয়ে খেলছে, আর এই খেলায় সবচেয়ে বড় বোকামি হলো ওবামার আমলে। ওবামা ইরানকে শত শত কোটি ডলার দিয়েছিলেন, $1.7 বিলিয়ন নগদে পাঠানো হয়েছিল বিমানে করে, সুটকেসে ভরে। ডিসি, ভার্জিনিয়া, মেরিল্যান্ডের ব্যাংক খালি করা হয়েছিল। এত টাকা পেয়ে ইরানিরা বুঝতেই পারেনি কি করবে। তারা ভেবেছিল তাদের জীবনের সবচেয়ে বড় বোকার রাষ্ট্রপতি পেয়ে গেছে। এবার একটু ভাবো, ট্রাম্প কেন এই মুহূর্তে ওবামাকে টানলেন? কারণটা সহজ। ইরান যখন আমেরিকার শর্ত মানতে রাজি হলো না, ট্রাম্পের দরকার ছিল কাউকে দোষ দেওয়া। তিনি বলতে পারছেন না যে ইরান আমাকে হারিয়ে দিয়েছে, তিনি বলছেন যে ওবামা ইরানকে এত শক্তিশালী করে দিয়ে গেছে যে আজকে এই পরিস্থিতি। এটা রাজনীতির পুরনো কৌশল, যখন নিজে সমস্যায় পড়ো আগের লোকের ওপর দোষ চাপাও, কিন্তু এতে ইরানের কিছু আসে যায় না। ট্রাম্প আরও লিখলেন যে ইরানিরা আমাদের সৈন্যদের রাস্তার পাশে বোমা মেরেছে, 42,000 নিরীহ মানুষকে হত্যা করেছে, আর এখন তারা আমাদের দেখে হাসছে। কিন্তু এই হাসি আর বেশি দিন থাকবে না। এটা পরে বা ইরান কি করলো জানো? পাল্টা দিল। ইরানের বা ইরানি অ্যাম্বাসির একটা জবাব আসলো, আর এই জবাব হালকা করে নেওয়া উচিত না। ভারতে ইরানের দূতাবাস ট্রাম্পের পোস্টের সরাসরি জবাব দিল। এটা একটু অস্বাভাবিক, সাধারণত দূতাবাস এত সরাসরি জবাব দেয় না, কিন্তু তারা দিল। তারা বলল আমরা অনেক উত্থান পতন দেখেছি, আমরা অনেক কিছু শিখেছি, আমরা হাসতে থাকবো, তবে একটা কথা জেনে রাখো, খুব শীঘ্রই তুমি আমাদের মাটি থেকে চোখে জল নিয়ে বিদায় নেবে। এই কথাগুলো সিম্বলিক, কিন্তু কূটনৈতিক ভাষায় এটা একটা সরকার বলতে পারেন যে সরাসরি হুমকি সরকারিভাবে। মানে ইরান বলছে আমরা ভয় পাই না এবং আমরা মনে করছি তুমি শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্তটা হবে। এখন প্রশ্ন হলো, ইরান এত সাহস দেখাচ্ছে কোথা থেকে? যে দেশ বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যে আছে, যার অর্থনীতির চাপে আছে, সে কেন এত বেপরোয়া? দেখুন ইরানের শক্তিটা কোথায় এটা বোঝা দরকার। ইরানের শক্তি দুটো জায়গায়। প্রথমত ভৌগোলিক অবস্থানটা স্ট্রেট অফ হরমুজ, আর এই একটা জায়গা নিয়ন্ত্রণ করে ইরান পুরো পৃথিবীর তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে। এটা এমন একটা কার্ড যেটা খেলতে পারলে পুরো খেলাই পাল্টে যায়। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকে যায়, কষ্ট করেছে, কিন্তু ভেঙে পড়েনি। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা দীর্ঘ যুদ্ধে অবস্থ, তারা কষ্ট সহ করতে পারে। আর আমেরিকার সমস্যা হলো আমেরিকার নির্বাচনী রাজনীতি। প্রতি 4 বছর নির্বাচন হয় আমেরিকাতে। ট্রাম্পকে দেখাতে হবে যে তিনি ফলাফল দিচ্ছেন, তিনি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা সহ করতে পারবেন না রাজনৈতিকভাবে। এটা ইরান জানে, আর সেই সুযোগটা ইরান নিচ্ছে। দেখুন, তেল সমুদ্রে ফেলার খবর, এটা ইদানিং এই মুহূর্তে বেশ ভাইরাল হয়েছে। আর এটা কতটা সত্যি? একটা খবর ছড়াচ্ছে যে ইরান তার তেল সমুদ্রে ফেলেছে, কারণ তেলের ট্যাঙ্কার খালি করার জায়গা নেই। তেলের কুয়ো বন্ধ করলে আরো বড় ক্ষতি হবে, তাই ইরান প্রতিদিন হাজার হাজার কোটি টাকার তেল নষ্ট করেছে। এটা কি সত্যি? আংশিক শক্তি হতে পারে, কিন্তু এটাকে অনেকখানি বাড়িয়ে বলা হচ্ছে। কেন? কারণ আমেরিকা চাইছে একটা ধারণা তৈরি হোক যে ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে বা ভেঙে পড়েছে। যদি মানুষ মনে করে ইরান কোণঠাসা, তাহলে ইরানের মনোবল ভাঙ্গা সহজ হবে, মিত্র দেশগুলো দূরে সরে যাবে। এটা একটা তথ্যযুদ্ধ, প্রোপাগান্ডা দু তরফ থেকে চলছে। হ্যাঁ, ইরানের অর্থনীতি চাপে আছে, এটা অস্বীকার করা যাবে না। নিষেধাজ্ঞা থাকলে চাপে থাকবেই বা চাপ থাকবেই, কিন্তু ইরান এই মুহূর্তে ভেঙে পড়ছে এটা বলা সঠিক না। দেখুন, ইরানের টাকার গল্পটাও একটু বোঝা দরকার। ইরান যখন তেল বিক্রি করতো বিভিন্ন দেশে, অনেক সময় বাকিতে তেল দিত, জানেন? মানে আগে তেল দাও,
পরে টাকা নাও। অনেক দেশ তেল নিয়ে গেছে, মুনাফা করেছে, কিন্তু টাকা দেয়নি। কারণ আমেরিকা সেই দেশগুলোকে চাপ দিয়েছিল যে ইরানকে টাকা দিও না, সেই টাকা ফ্রিজ করো। আর এই টাকাটা ইরান বা ইরানের নিজের টাকা। এটা কোনো ভিক্ষা না, কোনো অনুদান না, এটা তাদের পণ্য বিক্রির প্রাপ্য পয়সা। আর আমেরিকা এই টাকাকে একটা চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, বলছে শর্ত মানো, টাকা পাবে। তো ইরান বলছে এই টাকা আমার, এটা ফেরত দেওয়া তোমার দায়িত্ব, এটার বিনিময়ে আমি কিছু দেব না। এই অবস্থানটা দুর্বল না, এটা আসলে আইনগতভাবেও সঠিক, আন্তর্জাতিক আইনেও সঠিক। দেখুন, ইরানের একটা নতুন একটা আপডেট আসছে এই মুহূর্তে। ইউরোপের যুদ্ধজাহাজকে ইরানের হুমকি। ইরান শুধু আমেরিকাকে না, ইউরোপকে সরাসরি বলে দিয়েছে যে স্ট্রেট অফ হরমুজে ইউরোপের কোনো যুদ্ধজাহাজ ঢুকলে আমরা আক্রমণ করব। এটা একটা বিশাল কথা। ইউরোপ এতদিন মধ্যপ্রাচ্যের সমুদ্রে তার যুদ্ধজাহাজ রেখেছে, কিন্তু ইরানের সঙ্গে সরাসরি বলতে পারেন যে সংঘর্ষে যায়নি। এখন ইরান বলছে তোমরাও সরে যাও। এটা কূটনৈতিকভাবে একটা বড় ইঙ্গিত। ইরান বলছে আমরা শুধু আমেরিকার বিরুদ্ধে না, আমরা পুরো পশ্চিমী সামরিক উপস্থিতিরই বিরুদ্ধে। এটা ইউরোপকে একটা কঠিন সিদ্ধান্তের মুখে ফেলেছে। আর এদিকে বন্ধুরা, নেক্সট যেটা আপডেট আসছে, নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? বেঞ্জামিন নেতানিয়াহু বললেন যে ইসরায়েল আমেরিকার সামরিক সাহায্যের ওপর নির্ভর করবে না, আমরা নিজেরাই নিজেদের শক্তিশালী করব। এটা শুনে ট্রাম্প নাকি অবাক হয়ে গেছেন। কিন্তু এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য? দেখো, ইসরায়েলকে আমেরিকা প্রতি বছর প্রায় $3.8 বিলিয়ন সামরিক সাহায্য দেয়। শুধু টাকা না, অস্ত্র, প্রযুক্তি, কূটনৈতিক সুরক্ষা, সব কিছু। আমেরিকা না থাকলে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রস্তাবগুলো আসে সেগুলো পাশ হয়ে যেত অনেক আগেই। তাহলে নেতানিয়াহু কেন এই কথা বললেন? এর দুটো কারণ হতে পারে। এক হলো এটা একটা রাজনৈতিক অঙ্গিভঙ্গি, নিজের দেশের মানুষকে দেখানো যে আমরা আমেরিকার দিকে তাকিয়ে না। দুই হলো ট্রাম্পের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হয়েছে ভিতরে, সেটা আমাদের জানা নেই, কিন্তু ইসরায়েল একটা বার্তা দিতে চাইছে যে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখি। কিন্তু বাস্তবতাটাও অন্য। বাস্তবতা হলো ইসরায়েল আমেরিকা ছাড়া কোনো বড় যুদ্ধ জিততেই পারবে না। এটা শুধু আমার মত না, বা আমি বলছি না, এটা বারবার দেখিয়েছে। 1973 সালের যুদ্ধ থেকে শুরু করে আজকের গাজা যুদ্ধ, প্রতিটা ক্ষেত্রে আমেরিকার ভূমিকা অনস্বীকার্য। তাই নেতানিয়াহুর এই কথাটা বড় গলার কথা, কিন্তু বাস্তবে প্রয়োগ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দেখুন, যেটা পুরো ছবিটা, কে জিতছে এই খেলায় আর কে হারছে। আমেরিকা চাইছে ইরানের পারমাণবিক শক্তি সম্পূর্ণ ধ্বংস করতে, এটা তাদের মূল লক্ষ্য। কারণ পারমাণবিক ইরান হলো মধ্যপ্রাচ্য আমেরিকার আধিপত্যের সবচেয়ে বড় হুমকি। ইরান চাইছে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে, কিন্তু সেটা তারা চাইছে তাদের শর্তে, নিজেদের সম্মান বজায় রেখে। এই মুহূর্তে কে এগিয়ে, এই প্রশ্নটা যদি করো আমাকে, তাহলে কৌশলগতভাবে ইরান এগিয়ে আছে বলেই মনে হচ্ছে। কারণ দেখুন, আমি উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমত, ইরান কোনো শর্তের রাজি হয়নি এখন পর্যন্ত, মানে তারা হেরে যায়নি। দ্বিতীয় হলো আমেরিকা আলোচনা চাইছে। এটা আমেরিকার দুর্বলতার লক্ষণ না হলেও এটা বোঝায় যে আমেরিকাও জানে সামরিক পথে সমাধান কঠিন। তৃতীয় হলো ইরানের পাল্টা শর্তগুলো এমন যে আমেরিকা সেগুলো মানলে সেটা হবে আমেরিকার বিশাল পিছু হটা, আর না মানলে আলোচনা আটকে থাকবে। চতুর্থ হলো ট্রাম্প যেভাবে রেগে ওবামাকে গালি দিচ্ছেন, সেটা দেখে মনে হচ্ছে তিনি হতাশ। কূটনৈতিক সাফল্য না পেলে রাজনৈতিক চাপ বাড়বে। তবে এটাও বলা দরকার যে ইরানও কষ্টে আছে, অর্থনৈতিক চাপ আছে, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তাই ইরান যতই সাহসী কথা বলুক, একটা চুক্তি তাদেরও দরকার, তবে সেটা তাদের শর্তে, ইরানের শর্তে। দেখো, এই পুরো ব্যাপারটা শুধু ইরান বা আমেরিকা না, এটা পুরো পৃথিবীর ভারসাম্যের প্রশ্নে। স্ট্রেট অফ হরমুজে যদি কিছু হয়, তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে সব কিছুর দাম বাড়বে। আমাদের মতো দেশ যারা তেল আমদানি করে তারাও সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। তাই এই খবরটা দূরের কোনো দেশের ঝগড়া মনে করলে ভুল হবে, এটা আমাদের রোজকার জীবনের সাথেও যুক্ত। ট্রাম্প রাগ করছেন, ইরান হাসছেন, আর দুনিয়া দেখছে। শেষ পর্যন্ত কে জিতবে সেটা এখনো পরিষ্কার না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, ইরান সহজে তো মাথা নামাবে না। আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা কোথা থেকে দেখছেন এবং এই ভিডিওটি কিরকম লেগেছে, কোন আপডেটটি সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আপনার কাছে, অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।